স্বাগত জানাচ্ছি একাত্তর জার্নালে। সঙ্গে আছি আমি মাহবুব হাসান। সংবাদ পর্যালোচনা ভিত্তিক নিয়মিত এই অনুষ্ঠানে আমরা খবরের নানান বিশ্লেষণ করি। পত্রপত্রিকায়, টেলিভিশন, ডিজিটাল মিডিয়া এবং নিউজ পোর্টালে যেসব খবর শিরোনাম হয়ে থাকে তা আমরা জানিয়ে দিই। সেই খবরের সঙ্গে যুক্ত মানুষদের আমরা সংযুক্ত করি আমাদের আলোচনার টেবিলে। আমাদের স্টুডিও এবং অনলাইনে সংযুক্ত থাকা অতিথিরা সেসব খবরের গভীরে ঢোকেন। আজ আমার সঙ্গে আছেন প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমদ। আপনাকে স্বাগত জানাচ্ছি একাত্তর জার্নালে। দর্শক, বিভিন্ন সময়ে খবর পর্যালোচনায় আরও অতিথি পর্যায়ক্রমে আমাদের সঙ্গে যুক্ত হবেন, সেই সময় তাদের পরিচয় করিয়ে দেব। আলোচনা শুরু করি। আজকে এই মুহূর্তে আসলে মনোনয়ন, বিএনপির মনোনয়ন, সেটাই মূল আলোচনা। যদিও আমরা হুট করে শুনেছিলাম বিভিন্ন টেলিভিশনে স্ক্রলে যে এনসিপিও সিনিয়র কয়েকজন নেতা মনোনয়ন দিয়েছেন, সেই খবরটি অনেকে করেছিল। পরে সেটা আসলে অথেন্টিক নয় এরকমটা জানা যাচ্ছে, যদি অনেকে তুলে ফেলেছেন খবরটি। নির্বাচনের ট্রেনের কি হুইসেল বেজে গেল? কি দেখেন? বেশ, জি, আপনাকে ধন্যবাদ। গতকাল রাতে আমি অন্য একটি চ্যানেলের টকশোতে ছিলাম। সেখানে আমার কাছে প্রথম প্রশ্নটি ছিল যে সরকারের দিক থেকে নির্বাচনের যাবতীয় প্রস্তুতি দেখা যাচ্ছে ঠিকঠাক, কিন্তু এর পরেও মানুষের মধ্যে এক ধরনের এখনও সন্দেহ, সংশয়, নানান জায়গায় নির্বাচন হবে কিনা এই ধরনের প্রশ্ন শোনা যায়। এটা কেন হচ্ছে? আমি সেই প্রশ্নের জবাবে গতকাল রাতে বলেছিলাম যে খেয়াল করলে দেখবেন যে বাংলাদেশের এই মুহূর্তে সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপি এখনও তার প্রার্থী তালিকা চূড়ান্ত করেনি বা ঘোষণা করেনি। এর ফলে এক ধরনের এই অনিশ্চয়তা মানুষের মধ্যে থাকতে পারে বলে আমার ধারণা। তো আজকেই খুব কাকতালীয়ভাবে, যেটা আজকে আমরা হঠাৎ করে বিএনপি সংবাদ সম্মেলনের মাধ্যমে তাদের দলীয় প্রার্থী তালিকা 237টি আসনে ইতিমধ্যে ঘোষণা করেছে। তারপর থেকে আপনি যদি খেয়াল করেন, এখন পর্যন্ত আমাদের যে কোনো স্পেসে, সোশ্যাল মিডিয়ায় বলেন, মেইন স্ট্রিম মিডিয়ায় বলেন, টেলিভিশন টকশো বলেন, নাগরিকদের নানান পরিসরের আলোচনায় বলেন, নির্বাচন, প্রার্থী, কারো পাওয়া না পাওয়ার হিসাব নিকেশ, বিভিন্ন জায়গায় ইতিমধ্যে আমরা যেটা খবরে দেখতে পাচ্ছি, বিএনপির মনোনয়ন বঞ্চিতদের নানান ধরনের প্রতিক্রিয়া, কোনো কোনো ক্ষেত্রে সেটা ভায়োলেন্ট, যেটা প্রত্যাশিত নয়, সেটা হয়ে উঠছে। সুতরাং আমি আপনাকে, আপনার প্রশ্ন যেটি নির্বাচনের হুইসেল আসলে বাজলো কিনা, আমি আপনাকে বলবো যে নির্বাচনের হুইসেল সরকারের দিক থেকে আরও বহু আগেই বাজানো হয়েছে। দেখুন, নির্বাচন মানে কিন্তু শুধু প্রার্থী নয়। ধরুন তার প্রার্থী তালিকা চূড়ান্ত করলো, ঘোষণা করলো, এরপরেও কিন্তু অফিসিয়ালি যদি নির্বাচনের জায়গা থেকে বলেন, ওনারা এরপরেও মনোনয়ন প্রত্যাশী। অফিসিয়ালি ওনারা ইলেকশন কমিশনে তাদের নমিনেশন সাবমিট করবেন, সেখানে চূড়ান্ত হওয়ার ব্যাপার আছে। তারপরেও যে ধারণাটা আমরা করছিলাম যে বিএনপির মতো বড় দল যখন প্রার্থী নিয়ে মাঠে চলে আসবে, সে সময় আসলে পুরো দেশটাই ভোটমুখী হয়ে পড়বে, সেটার সম্ভবত আমরা একটা ইঙ্গিত পাচ্ছি। সেই দিক থেকে আমরা বলবো দলগুলিও তাদের নির্বাচনের হুইসেল আরও আগে বাজিয়েছে। এই কারণে বলছি বাজিয়েছে, কারণ ধরুন বিএনপি যাদেরকে নমিনেশনের জন্য চূড়ান্ত করেছেন এখন পর্যন্ত, এই ব্যক্তিদেরকে কিন্তু হুট করে বিএনপি চূড়ান্ত করেননি। তাদের মধ্যে অনেকেই আছে এর মধ্যে বেশ পরীক্ষিত নেতা, একাধিকবার কয়েকবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, গত 17 বছরের জেল, জুলুম, হুলিয়া এগুলি সহ্য করেছেন, রাজপথে আন্দোলন সংগ্রামে ছিলেন। তাদের মধ্য থেকে বাছাই করে নিয়ে আসা বিএনপির মতো একটা দলের জন্য এটা খুবই কঠিন কাজ। কারণ আপনি খেয়াল করলে দেখবেন যে আমরা কাগজের খবরে যা দেখি, টেলিভিশনে যা দেখি, অলমোস্ট দেশের 300 আসনের প্রত্যেকটিতেই বিএনপির 3 থেকে 10 জন, 11-12 জন কোথাও মনোনয়ন প্রত্যাশী শোনা যায়। এর দুটো কারণ। এর একটা কারণ হচ্ছে বড় দল হিসেবে বিএনপিতে মনোনয়ন প্রত্যাশী অনেক থাকবেন, এটা যেমন খুব স্বাভাবিক। আরেকটা হচ্ছে দীর্ঘদিন নির্বাচন দেশে অনুপস্থিত থাকায় একটা ভ্যাকুয়াম তৈরি হয়েছে। সেই ভ্যাকুয়ামে অনেকেই নিজেদের হয়ে গেছেন। রাইট, এক্স্যাক্টলি। তো সে সমস্ত বিবেচনায় দেখা যায় বিএনপি তাদের প্রার্থীদেরকে, আমি বলবো যে বিএনপি তাদের নির্বাচনের হুইসেল বা ট্রেন অনেক আগেই চালু করেছেন, যেটা তারা ইন্টারনালি জরিপ করেছেন, যাদেরকে প্রার্থী দিবেন তাদের বিষয়ে নানানভাবে মূল্যায়ন করেছেন, গবেষণা করেছেন, প্রার্থী মোটামুটি খসড়া চূড়ান্ত তালিকা প্রকাশ করেছেন। এই প্রার্থীদেরকে আজকে ওনারা ভোটের ট্রেনে তুলে দিলেন। এখন ওনাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ভোটারদের কাছে যাওয়া, নাগরিকদেরকে কনভিন্স করা আগামী নির্বাচনে তাদের দলকে নির্বাচিত করার জন্য। সেই বিবেচনায় এইটা বলা যায় যে হ্যাঁ, আমরা যদি ডাকডোল পিটিয়ে নির্বাচনের যে আয়োজন আঞ্জাম দেখি, সেক্ষেত্রে আমরা এক ধাপ মনে হয় বেশ ভালোভাবে আমরা। জি, অতিথিদের যদি একটু যুক্ত করে নিই। ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং নোয়াখালী 1 আসন থেকে মনোনয়ন পেয়েছেন।
অধ্যাপক মেজবাউল আজম সওদাগর, রাজনৈতিক বিশ্লেষক। আপনাদের স্বাগত জানাচ্ছি একাত্তর জার্নালে। শুরুতে ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন, খোকন ভাই আপনাকে অভিনন্দন জানাই, আপনার জন্য শুভকামনা রইল। জি, অনেক দিন ধরে আপনি খুব মানে চেনা মানুষ, আমাদের খুব পছন্দের মানুষ। টেলিভিশনে 2018 সালের নির্বাচনের সময় আপনার সঙ্গে একাধিকবার আমাদের কথা হয়েছে, সেই সময়ের ওগুলো আর আসলে স্মরণ করতে চাই না, আপনার উপর দিয়ে যা গেছে। এবং অনেক হেভিওয়েট প্রার্থী আমরা দেখলাম এবার নমিনেশন পাননি, মানে সেটা নিয়ে আসলে কি? অনেক জায়গায় তো আমরা দেখলাম যে রাজপথে অনেক জায়গায় ব্লকেডও হয়েছে, ফরিদপুরে বা মাদারীপুরে, বোধহয় মাদারীপুরে দেখলাম সেই জায়গায়। ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন, মানে অনেক হেভিওয়েট প্রার্থী নমিনেশন পেলেন না, রিজভী ভাইয়ের মতো প্রার্থী, মানে এটা এটা কি আসলে, কি ইঙ্গিত? ধন্যবাদ। প্রথমত হলো আজকে মনোনয়ন ঘোষণা করা হয়েছে 237টি আসনের মধ্যে আপাতত। সেটা শুধু আজকে ঘোষণা তা না, দীর্ঘদিন থেকে কাজ চলছে। নট অনলি দ্যাট, লাস্ট 5 আসার পরে বিএনপি তো সবসময় নির্বাচন করার জন্য প্রস্তুত ছিল এবং আন্দোলন ছিল, সংগ্রাম ছিল, তাদের সেই স্যাক্রিফাইস অনেকের আছে। পাশাপাশি দল চিন্তা করছে তার কোনো পাবলিকলি কোনো ইমেজ সংকট নাই, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। দেন দলের প্রতি তার একনিষ্ঠতা, দলের প্রতি কমিটমেন্ট, ইমানদার এবং সততা, আর সর্বোপরি হলো জনপ্রিয়তা। এসব অনেক রকম রিপোর্ট নিয়ে যাচাই বাছাই করে দলের স্ট্যান্ডিং কমিটির সঙ্গে আলোচনা করে দলের চেয়ারপারসন এবং আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারা সব আলোচনা করে সিদ্ধান্ত দিয়েছেন এটা। জি, তো এটা ধরেন হইতে পারে হয়তো কোথাও কোথায় হয়তো এখানে অনেক অ্যাসপিরেন্ট আছে, অনেক প্রার্থী থাকতে তাদের তো অনেক আশা থাকতেই পারে। তো দল চিন্তা ভাবনা করি, এবং এটা ধরেন চূড়ান্ত বোধহয় আরো অনেক আগে আর থেকেই মোটামুটি কাজ করছিল। আচ্ছা, মানে আমাদের সঙ্গে অনেক আগেও বসছিল যে আবার সব নির্বাচনী এলাকা ওয়ারি যারা ছোট বড় বলেন সিনিয়র জুনিয়র সবার সঙ্গে আলোচনা করেছে দল। তারপর সবাই আবার কমিটমেন্ট করেছে দলের জন্য কাজ করব আমরা, যাকে মনোনয়ন দেয়। এছাড়াও আবার আমাদের আপনার কাছে ফিরবো, ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন আপনার কাছে আসবো। আমি একটু অধ্যাপক মেজবাউল আজম সওদাগর সাহেব সবার সঙ্গে বসছে, ডিভিশন ওয়াইজ বসছে। জি, তারপরে এটা হয়েছে আর কি। অনেক প্রক্রিয়া এবং অনেক পরিণতি। না, নিশ্চয়ই দলের মধ্যেও মানে এদের নিয়ে নিশ্চয়ই আলাদা কোনো প্ল্যান আছে নিশ্চয়ই, সেটাও একটু জানবো আপনার কাছে আমি। অধ্যাপক মেজবাউল আজম সওদাগর, মানে আমরা দেখলাম যে দলগুলো, মানে বিএনপি বিশেষ করে মনোনয়ন দেবার পরে এক ধরনের মানে নির্বাচনী মানে আমেজের মধ্যে দল চলে গেল বলে, মানে দেশ চলে গেল বলে অনেকে মনে করছেন, যেটা ফয়েজ আহমদ উল্লেখ করলেন। মানে আপনি আসলে কি দেখেন? মানে অনেকগুলো আসন আবার বিএনপি এটা মানে ছেড়ে রেখেছে, যেগুলোতে এই যে শরিক যারা আছে, যুগপৎ আন্দোলনে যারা ছিল, তাদের অনেকের নাম সেখানে আসছে, যে ওই জায়গাগুলোতে তারা বিভিন্ন কারণে। অধ্যাপক মেজবাউল আজম সওদাগর, মানে আপনার বিশ্লেষণটা কি, আসলে কি দেখেন? জি, ধন্যবাদ আপনাকে। প্রথম যে বিষয়টা, আজকে যে এই বিএনপি যে 237 জনের নাম ঘোষণা করলো, এটার ফার্স্ট সিগনিফিকেন্সটা আমি বলবো যে এই নির্বাচনটা নিয়ে মানুষের মধ্যে যে একটা শঙ্কা ছিল, নির্বাচন কি হবে কি হবে না, এরকম একটা প্রশ্ন চতুর্দিকে ঘুরপাক খাচ্ছিল, মানুষ আলোচনা করছিল, সেই শঙ্কাটা অনেকটা কেটে গেল। কেটে যাওয়ার মধ্য দিয়ে নির্বাচনী আমেজ আজকে আনুষ্ঠানিকভাবে শুরু হলো, এরকম একটা আমেজ সারা দেশে, এরকম একটা মেসেজ সারা দেশে চলে গেল, এবং সবাই এখন নির্বাচনের দিকে মনোযোগ দিবে। এটা আমরা আগের থেকেও বলে আসছিলাম যে গভর্নমেন্ট, প্রফেসর ইউনূস যে নির্বাচনের তারিখ লন্ডন থেকে যে ঘোষণাটা আমরা পেলাম, লন্ডনে তিনি যখন সফর করলেন, তারেক রহমানের সাথে দেখা করলেন, তো তখন থেকে আমি বিশেষ করে এই কথাটা বিভিন্ন জায়গায় বলেছিলাম যে প্রফেসর ইউনূস তার কথা থেকে এক চুল পরিমাণ তিনি বিচ্যুত হবেন না। তার অনেকগুলো কারণ রয়েছে, যেমন তার একটা ইন্টারন্যাশনাল ইমেজ রয়েছে,
তো সবকিছু মিলে আজকের এই বিএনপি কর্তৃক যে নির্বাচনের নমিনেশনের যে ঘোষণাটা দেয়া হলো, এটি একেবারে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী আমেজ তৈরিতে এটা ভূমিকা রাখবে এবং শঙ্কাটা কেটে গেল এবং পূর্ণাঙ্গ রূপে একটা মানে নির্বাচনী মানে আনন্দ যে উৎসব মুখর যে একটা অবস্থা দেশে তৈরি হবে, সেটা আজকে থেকে শুরু হলো বলে মনে হচ্ছে আমার কাছে প্রাথমিকভাবে। অনেক অনেক নেতা, হেভিওয়েট নেতা, তারা নমিনেশনের বাইরে আছেন। মানে এটা আপনার মানে কি বিশ্লেষণ, রাজনৈতিক বিশ্লেষক হিসেবে আপনি আসলে কিভাবে দেখেন? দেখুন, এই ব্যাখ্যাটা আমরা দেওয়ার আগে বিএনপি নেতৃবৃন্দ থেকে এই ব্যাখ্যাটা দেয়া হয়েছে যে সবাইকে নমিনেশন দেয়া যাবে না, আর অনেক আসনে অনেক যোগ্য প্রার্থী রয়েছেন, তাদেরকে দেয়া যাবে না। প্লাস তারা বলেছেন যে জোট হতে যাচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে, বিভিন্ন রাজনৈতিক দলের যে কথাবার্তা হচ্ছে সেখানে জোট হবে এবং জোটের ক্ষেত্রে কিছু কিছু আসনে জোটের যে হেভিওয়েট প্রার্থী যারা রয়েছেন তাদেরকে ছাড় দেওয়া হবে এই আসনগুলো, এগুলোতে কিন্তু বিএনপি আগে থেকে বলে আসছে। তো জোট রাজনীতি হচ্ছে আমাদের বাংলাদেশের রাজনীতিক একটি বাস্তবতা এখন। জোট রাজনীতির দিকে রাজনৈতিক দলগুলোর আকর্ষণ এবং জোট রাজনীতির অপরিহার্যতা দিনে দিনে বাড়ছে। সো এই জোট রাজনীতির কারণেই হচ্ছে এটা হবে, অনেকেই নমিনেশন পাবে না অনেক জায়গায়, সেটি এবার হবে। কিন্তু এবার যে ব্যতিক্রমটা দেখা যাচ্ছে, দেখুন প্রত্যেকবার যে রাজনৈতিক দলগুলো, বড় বড় রাজনৈতিক দলগুলো যেটা করে যে অফিস থেকে নমিনেশন ফর্ম বিভিন্ন অনেক আগে থেকে বিক্রি করা হয়, সেই নমিনেশন ফর্ম যেমন একটা আসন থেকে 5 জন 10 জন পর্যন্ত কেনার পরে তাদের একটা ইন্টারভিউ হয়, সেখান থেকে তারপরে একটা রেজাল্ট দেয়া হয়। আপনি খেয়াল করে দেখবেন যে বিএনপি কিন্তু এবার সেই অ্যাপ্রোচে কিন্তু এবার যায়নি। মানে এটা তো দলের জন্য একটা ফান্ড রেইজও হয়, মানে ওটাতে তো দলের একটা ফান্ড রেইজও হয়, ফান্ড রেজ হয়, সেটাই আমি বলছিলাম। তো সেই অ্যাপ্রোচে কিন্তু বিএনপি না গিয়ে এবার কিন্তু ভেতরে ভেতরে বিএনপি আলোচনাটা চালিয়েছে। এবং আপনি জানেন যে একটা বড় বড় দলের জন্য বর্তমান রাজনৈতিক ব্যবস্থায় এতগুলো যোগ্য প্রার্থীর মধ্যে একজনকে নমিনেটেড ঘোষণা করা, এটা কিন্তু অনেক চ্যালেঞ্জিং। তো বিএনপি কিন্তু সেই চ্যালেঞ্জটা মাথায় নিয়েছে অনেক আগে থেকে এবং ভিতরে ভেতরে এটা নিয়ে কিন্তু কাজ করে তারা, আমি যতদূর জানি, এটা খোকন ভাই ভালো বলতে পারবেন, আমার ধারণা যে সিলেক্টেড ব্যক্তিদেরকে শুধুমাত্র সাক্ষাৎকার নেওয়া হয়েছে, নিয়ে আজকে চূড়ান্তভাবে ঘোষণা দেওয়া হয়েছে। তো এটি কিন্তু একটা ব্যতিক্রম, অর্থাৎ এই চ্যালেঞ্জটা একটা বড় রাজনৈতিক দলের মোকাবেলা করার ক্ষেত্রে প্রাথমিকভাবে বিএনপি একটা মুনশিয়ানার পরিচয় দিয়েছে, এটা প্রাথমিকভাবে আমরা বলতে পারি। এর পাশাপাশি আমরা বলতে পারি এখানে অনেকগুলো বিষয় দেখা যাচ্ছে, যেমন ধরেন যে একই পরিবার থেকে 2 ব্যক্তি নমিনেশন পাননি, তারপর 9 জন নারী প্রার্থীর নাম ঘোষণা করেছে, সেটি একটি ব্যতিক্রম। আর সবচেয়ে বড় সিগনিফিকেন্স এখানে যেটা যুক্ত হয়েছে যে বেগম খালেদা জিয়া সম্পর্কে পুরো দেশবাসী কিন্তু একটা অস্পষ্টতার মধ্যে ছিল যে তিনি আদৌ নির্বাচনে প্রার্থী হবেন কি হবেন না, কারণ তার একটা কিন্তু অন্য রকমের গ্রহণযোগ্যতা, তিনি কিন্তু দল মতের ঊর্ধ্বে। এবং আমার মনে হয় না অন্য কোনো দল, আমার তো মনে হচ্ছে যে এরকম ঘটে কিনা যে খালেদা জিয়া যে আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে সেখানে হয়তো কোনো প্রতিদ্বন্দ্বিতাই হবে না এবং অন্য প্রার্থীরা তার প্রতি কিভাবে সম্মান জানাবে, আমি সেই বিষয়টা এখন চিন্তা করছি। তো বিষয়টা হচ্ছে যে এখানে একটা ব্যতিক্রম, একটা চমক যে খালেদা জিয়াকে এই 3টা আসনে যে ওনাকে প্রার্থী ঘোষণা করা হয়েছে, এটা আমাদের জাতির জন্য একটা চমক, যেটা ইতিপূর্বে কেউ হয়তো একটা ধোঁয়াশার মধ্যে ছিল যে তিনি আদৌ নির্বাচন করবেন কিনা, সামনে আসবেন কিনা। তো এই কতগুলো বিষয় এবং এগুলো বিষয়ের মধ্য দিয়ে আরেকটা জিনিস প্রতিফলিত হয়েছে, এই মুনশিয়ানাটা প্রমাণ পাওয়া যাচ্ছে যে প্রাথমিকভাবে কিন্তু বড় ধরনের কোনো ধরনের বিদ্রোহ বা কোনো চ্যালেঞ্জ এটার জন্য তৈরি হয়েছে, কেউ বিরোধিতা করছে, কোনো জায়গায় বড় কোনো মিছিল তৈরি হচ্ছে, খুব ব্যাপকভাবে কিন্তু এই ধরনের সংবাদ এখন পর্যন্ত আমরা পাইনি। না, ছোটখাটো কিছু হয়েছে, মানে চট্টগ্রামে দেখলাম, তারপরে বোঝা যাচ্ছে খুব বড় ধরনের কোনো চ্যালেঞ্জের সম্মুখীন হবে বলে মনে হচ্ছে না এখন পর্যন্ত। তবে পরবর্তীতে জোটের জন্য যে আসনগুলো রাখা হয়েছে সেটির ঘোষণাটা সামনে কিভাবে আসে সেটিও একটু দেখার বিষয় আছে সামনের দিনগুলোতে, আগামী একটা সপ্তাহ অন্তত। অধ্যাপক মেজবাউল আজম সওদাগর, আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য একাত্তর জার্নাল।